আচ্ছা, এটা হচ্ছে অসিলেটর সার্কিট আমরা যেটা পড়তে চলেছি। আমরা এটার একটা অ্যাজ এ এক্সাম্পল অসিলেটরটা দেখেছিলাম ফিডব্যাক সার্কিটে। ফিডব্যাকে দুরকম ফিডব্যাক আমরা পড়েছিলাম, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এটা রিকল করার জন্য বলে যে নেগেটিভ ফিডব্যাক ছিল হচ্ছে তোমার ইনপুট সিগন্যালের সঙ্গে যে ফিডব্যাক সিগন্যালটা আছে, ইনপুটে একটা সিগন্যাল দিচ্ছি অ্যাম্পলিফায়ারে, আর ফিডব্যাক হয়ে আরেকটা ফিডব্যাক ফ্যাক্টর বা ফিডব্যাক সিস্টেমের মধ্যে দিয়ে যে সিগন্যালটা আউটপুট থেকে ইনপুটের দিকে আসছে সেটাকে বলছিলাম ফিডব্যাক সিগন্যাল। এই ফিডব্যাক সিগন্যাল আর ইনপুট সিগন্যাল এই দুটো যদি 180 ডিগ্রি আউট অফ ফেজ হয় সেটাকে আমরা বলেছিলাম নেগেটিভ ফিডব্যাক। আর যদি এই দুটো সিগন্যাল মানে ইনপুট সিগন্যালটার ফিডব্যাক সিগন্যালটা ইন ফেজে থাকে তখন তাকে পজিটিভ সিগন্যাল বলেছিলাম। আমরা নেগেটিভ সিগন্যালের এক্সাম্পলে বলেছিলাম অল কন্ট্রোল সার্কিটস, আর পজিটিভ ফিডব্যাকের এক্সাম্পলে বলেছিলাম অসিলেটর। এইটা হচ্ছে সেই অসিলেটর। মানে প্রথমেই একটা কথা বলে রাখি, অসিলেটরে কিন্তু সবসময় পজিটিভ ফিডব্যাক ইউজ হয়, এটা মাথায় রাখতে হবে। পজিটিভ ফিডব্যাকের এক্সাম্পল হচ্ছে অসিলেটর। তো অসিলেটর জিনিসটা কি? অ্যান অসিলেটর এখানে বলে দিয়েছে ডেফিনেশনটাতে, বলেছে অ্যান অসিলেটর ইজ এ সার্কিট হুইচ ইজ কনভার্ট ডিসি এনার্জি ইন্টু এসি এনার্জি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট লাইন। প্রথমে কি করছে, একটা ডিসি এনার্জিকে এসি এনার্জিতে কনভার্ট করছে, মানে এটাকে একটা ফ্রিকোয়েন্সি জেনারেটরও তুমি বলতে পারো অসিলেটরকে। ডিসিতে তো কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, এসিতে ফ্রিকোয়েন্সি থাকে। তো ডিসি এনার্জিটাকে কনভার্ট করে দিচ্ছে তোমার এসি এনার্জির মধ্যে, মানে ফ্রিকোয়েন্সি জেনারেট করছে। এসি এনার্জি অফ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি, মানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারছে, এটা একটা বলতে পারি। আর একটা বলতে পারি কি, আরেকটা ডেফিনেশন না, ইট ইজ এ সার্কিট হুইচ জেনারেট আউটপুট সিগন্যাল উইদাউট রিকোয়ারিং এনি টাইপ without without requiring any externally applied input signal। externally applied input signal মানে আমরা অসিলেটরের যখন একটু পড়লে বুঝতে পারবো যে একটু যদি ভেতর দিকে ঢুকি তখন মনে হবে যে এক্সটার্নালি যে সিগন্যাল সেটা কিছু দেওয়া হয়নি, অথচ দেওয়া হয়, সিগন্যালটাতে দেওয়া হয়। মানে কিরম বলছি, এরম করে ধরে নাও যে আমাদের কল যেটা আছে বাথরুমের বা যে কোনো একটা রান্নাঘরের যে কলটা আছে, সেই কলটাতে ধরে নাও সমস্ত কলের জল আসে তোমার উপরের ট্যাঙ্কি থেকে, আর উপরের ট্যাঙ্কিটা ফুলফিল হয়ে হচ্ছে তোমার বাইরের মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা যেখানকার জল দিয়ে। তো এরকম একটা সিচুয়েশন বলছি যে ধরো বাইরে থেকে জলটা নিয়ে তোমরা ওই ট্যাঙ্কিতে জমা করে দিয়েছো, এবার ওই সার্কিটে ব্রেক করে দিয়েছো, মানে বাইরের থেকে যেখান থেকে জলটা আসছিল সেই জায়গাটা বন্ধ করে দিয়েছো। এবার তোমার বাড়িটাই একটা টোটাল সিস্টেম, তখন আমরা ধরে নিচ্ছি কি ওই জলের ট্যাঙ্কিটাই সমস্ত জলের সোর্স। এইরকম ভাবেই বাড়িটাকে যদি কল্পনা করি সেটা হচ্ছে অসিলেটর। মানে বাইরে থেকে কিন্তু আমরা এনার্জিটা নিচ্ছি, কিন্তু নেওয়ার পরে সেই এনার্জিটা যেখান থেকে আসছে সেটাকে ব্রেক করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এটাকে ঘুরিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ঘুরছে, লুপের মধ্যে ঘুরছে, ঠিক আছে? একটু এটা গেলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। মানে এক্সটার্নালি কোনো ইনপুট সিগন্যাল আমরা দিচ্ছি না, এইভাবে ট্রিট করতেই পারি। মানে ধরো তুমি যদি বাড়িটাকে দেখো, ধরে নিচ্ছি যে আমাদের ওই বাইরে থেকে যে জলটা আছে সেই সিগন্যালটা কেটে গেছে, তাহলে ওটা তো এক্সটার্নালি অ্যাপ্লাইড ইনপুট সিগন্যাল ছিল। আমি এখন দেখছি কি টোটাল আমার বাড়িটাকে, মানে আমার ওই উপরের যে ট্যাঙ্কির সেখান থেকে জলটা সাপ্লাই করছে, সেরকম একটা ঘটনা। একটা এখানে আমরা একটা ট্যাঙ্ক সার্কিট বলে একটা সার্কিট ইউজ করি, সেখানে আরো অনেক কিছু ইউজ করি, ট্যাঙ্ক সার্কিট ইউজ করি, ক্রিস্টাল ইউজ করি, ফেস শিফট ইউজ করি, কিছু কিছু এরকম প্রসেস ইউজ করি, করে কি করি, বাইরে থেকে এক্সটার্নাল অ্যাপ্লাইড সিগন্যালটা নিয়ে নিই, নেওয়ার পরে সেটাকে কেটে দিই, কেটে দিয়ে একটা কন্ট্রোল সিস্টেম তৈরি করে দিই, বা সরি একটা সিস্টেম তৈরি করে দিই, যে সিস্টেমটার মধ্যে সিগন্যালটা ওই যে প্রথমেই যেটা দেওয়া রয়েছে সেটা চলতেই থাকছে, চলতেই থাকছে, এরকম একটা কনসেপ্ট। একটা টাইমে সেটা নষ্ট হয়ে যায় না, আমাদের লাইফটা অনেকটা অসিলেটরের মতো, বিকজ আমাদের হার্টবিট যেটা আছে সেটা এসি সিগন্যাল, যদি এটা ডিসি হয়ে যায় তো আমরা মারা গেলাম। সিনেমাতে দেখতে পাও তোমরা, যখন পিপি পিপি করে জিনিসটা কাঁপছে তখন ওটা এসি, যখন ওটা বন্ধ হয়ে গেল, ওটা স্ট্রেট লাইনে চলে গেলো, ওটা ডিসি হয়ে যায়। তার মানে আমরা বেঁচে আছি ডিউ টু ফ্রিকোয়েন্সি, ডিউ টু এসি সিগন্যাল অফ আওয়ার হার্ট, ডিউ টু আওয়ার হার্ট। তো এবার টাইপস অফ অসিলেশন হচ্ছে তোমার দু রকমের, একটা হচ্ছে সাইনুসয়েডাল অসিলেটর, রিল্যাক্সেশন অসিলেটর। খুব ইজি জিনিস। সাইনুসয়েডাল অসিলেটর মানে যে অসিলেটরটা তোমার সাইনুসয়েডাল সিগন্যাল জেনারেট করবে, সাইন ওয়েভ মানে জেনারেট সাইন ওয়েভ, সাইন ওয়েভের মধ্যে শুধু সাইন না, ম্যাক্সিমামটা আমরা সাইন ওয়েভ ইউজ করি। সাইনুসয়েডাল সিগন্যালটা যে জেনারেট করে তাকে সাইনুসয়েডাল বলে। আর রিল্যাক্সেশন মানে হচ্ছে যে নন সাইনুসয়েডাল সিগন্যাল জেনারেট করবে, লাইক রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, এগুলোকে রিল্যাক্সেশন অসিলেটর বলে। টাইপস অফ অসিলেশন ভেরি ইম্পর্টেন্ট, আমরা হায়ার স্টাডিজ আরো বিরাট ভাবে পড়বো এটা কন্ট্রোল সিস্টেমে। এটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড মানে হচ্ছে দেখে নাও, আমরা জানি এই অ্যাক্সিসটাকে আমরা টাইম অ্যাক্সিস বলি, যেটা হরাইজন্টাল গেছে 0 to t। এটার উপর বেস করে আমাদের কি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা টাইমকে দিয়ে ডিনোট করে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকটা পজিটিভ হয় এদিকটা নেগেটিভ হয়, এটাকে ডিনোট করে হচ্ছে অ্যামপ্লিটিউড। তো এবার দেখো এই যে সিগন্যালটা এখান থেকে শুরু হয়েছে,
এরা টাইমের রেসপেক্টে দেখছো আস্তে 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 অ্যাম্পলিচিউডটা কমে যাচ্ছে, এটাকে বলে ড্যাম্পড সিগন্যাল। যেমন ধরো আমি কথা বলছি, আমার কথাটা আমি ক্লাসে যখন পড়াই তখন আমি বলেছিলাম যে আমার গলার আওয়াজটা ধরো আমার তোমাদের ক্লাসে শুনতে পাচ্ছি বা তার পাশে একটুখানি শুনতে পাচ্ছি, কিন্তু তার থেকে বেশি দূরে শুনতে পাচ্ছে না, কারণ আমার গলার ভেতর থেকে যে অ্যামপ্লিচিউডটা বেরোচ্ছে টাইমের রেসপেক্টে যত দূরত্ব আমাদের ভেতর আমার থেকে যত দূরত্ব হচ্ছে, টাইমের রেসপেক্টে যত দূরে যাচ্ছ একজনকে দাঁড় করিয়ে দূরে পাঠিয়ে দিচ্ছ, সে কি হবে, আস্তে 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 তার সাউন্ডটা চলে যাবে। যখন কোথাও কোনো ফাংশন হয়, আমরা ধরো সাইকেল চালাচ্ছি বা গাড়ি চালাচ্ছি, যখন ফাংশনের সামনে দিয়ে যাই তখন সিগন্যাল, তখন আমাদের কানে পরিষ্কার সাউন্ডটা শুনতে পাই। যখন ওখান থেকে আস্তে আস্তে দূরে যাই তখন কি হয়, সাউন্ডটা আস্তে 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 কমে একদম জিরোতে চলে যায়, আর শুনতে পাই না আমরা। এই যে সিগন্যালগুলো, এটাকে আমরা বলি ড্যাম্পড সিগন্যাল। আন্ডার ড্যাম্প মানে যেটা আমরা চাইছি, মানে রিকোয়ারমেন্ট যেটা আমাদের, যে যে জিনিসটা কন্টিনিউয়াসলি টাইমের রেসপেক্টে কন্টিনিউয়াসলি এর অ্যামপ্লিচিউডকে কনস্ট্যান্ট রেখেছে। In this case, the amplitude remains constant with respect to time. Okay. আনড্যাম্পড বলি আমরা এটাকে, আন্ডার ড্যাম্পটা কিন্তু আনড্যাম্পড, হ্যাঁ এটা মাথায় রাখবে, আন্ডার ড্যাম্পটা কাটা আছে, আনড্যাম্পড অসিলেশন বলে এটাকে। আর একটা হচ্ছে ওভার ড্যাম্পড বলে, এটা যদিও অসিলেটর তৈরি করে না, এটা হচ্ছে তোমার, এটা বেসিক্যালি তৈরি করে যে এটাকে বলতে পারে অ্যাম্প্লিফায়ার ম্যাক্সিমাম জিনিসটাকে তৈরি করে থাকে, মানে একটা ছোট সিগন্যাল সেটাকে বাড়িয়ে দিচ্ছে। যেরকম ধরো আমি যখন মাইকে কথা বলছি, মাইকটা কি একটা অ্যাম্প্লিফায়ার, কারণ আমি আমার তো নর্মাল ভয়েসেই কথা বলছি, কিন্তু আওয়াজটা অনেক দূর অব্দি শোনা যাচ্ছে থ্রু মাইক বক্স এই সমস্ত, তাহলে ওখানে একটা সিস্টেম জেনারেট করা হয় যে সিস্টেমটা আমার অ্যাম্প্লিচিউডটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, সেটা হচ্ছে তোর ওভার ড্যাম্প বলে। এগুলো আরো এতে ডিটেলে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অ্যাডভান্টেজেস অফ অসিলেটর, ইলেকট্রনিক অসিলেটর। ইট জেনারেটস এনি ফ্রিকোয়েন্সি ফ্রম ভেরি লো টু হাই, মানে একদম লো ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে, হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে। সিম্পল অ্যান্ড পোর্টেবল, খুব ছোট হয়, সো সিম্পল হয় সার্কিট। As the weight of the oscillator, less number of mechanical device are introduced, so it is free from friction. মানে আমরা এই যে পুরো অসিলেটরের যে সিস্টেমটা বানাতে চলেছি বা বানাই, সেখানে মেকানিক্যাল ডিভাইসটা কম ইউজ হয়, ইলেকট্রনিক ডিভাইসটা বেশি ইউজ হয়। ঠিক আছে, এবার তোমরা যারা মেকানিক্যাল স্টুডেন্ট যদি এটা শোনো তাহলে বলবে স্যার সমস্ত কিছু অবভিয়াসলি, তবে মেকানিক্যাল ডিভাইস আর ইলেকট্রনিক ডিভাইস কিছু আমরা আলাদা করে দিই। সেই ক্ষেত্রে আমরা এখানে ম্যাক্সিমামটা মেকানিক্যাল ডিভাইস ইউজ করি, ম্যাক্সিমামটা ইউজ করছি ইলেকট্রনিক্স ডিভাইস। তাহলে কি হয়, এখানে ফ্রি ফ্রম ফ্রিকশন হয়। ফ্রিকশন মানে জানো, ঘর্ষণটা এখানে খুব কম আছে। ফ্রিকশন জিনিসটা হলে হ্যাজার্ড, মানে একটা হিট সিঙ্ক তৈরি হতে পারে, সেটা লোকাল হটস্পট দুটো, মানে অনেক কিছু হতে পারে আর কি, জিনিসটা পুড়ে যেতে পারে, বার্ন আউট হতে পারে, অনেক কিছু হতে পারে। হোয়াট এভার দ্য স্প্যান অফ লাইফ অফ অ্যান অসিলেটর ইজ হাই। স্প্যান মানে একটা অসিলেটর অনেক দিন থাকে, একটা অসিলেটর বানালে অনেক দিন অব্দি থাকে। ঠিক আছে, তো খারাপটা মানে এটা একটা খুব ভালো ব্যাখ্যা আছে, রিপিটেবিলিটিটা খুব বেশি একটা অসিলেটরের। ঠিক আছে, রিপিটেবিলিটি কনসেপ্টটা মানে ধরো রিপিটেবিলিটি বলতে গিয়ে ধরো ধরো তোমাদের মধ্যে দুজন আছে, ধরো আমি আর একজন, ঠিক আছে, আমি আর সহজ, ধরুন আমার ছেলে, দুজনের দুটো আমরা 5 ভোল্টের ইয়ে কিনেছি, ব্যাটারি কিনেছি, পাওয়ার সাপ্লাই। তো একই সঙ্গে একই ডেটে জাস্ট ডিফারেন্ট কোম্পানি থেকে কিনেছি। 1 বছর পরে আমরা প্রথমে যখন চেক করলাম মাল্টিমিটার দিয়ে, দেখা গেল যে একদম দুজনেরটাই 5 ভোল্ট দিচ্ছে। এবারে আমি যখন 1 বছর পরে এটা ইউজ করেছি, 1 বছর পরে আবার ওটাকে আমরা ট্রাই করছি একটু দেখার, মানে দেখার মিন্স ওই চেক করার চেষ্টা করছি মাল্টিমিটার দিয়ে, তখন দেখা যাচ্ছে সহজের যে পাওয়ার সাপ্লাইটা ছিল সেখানে দেখাচ্ছে হচ্ছে 4.8 ভোল্টেজ, আর আমার যেটা ছিল সেটা দেখাচ্ছে হচ্ছে 4.5 ভোল্টেজ। তার মানে ও 5 ভোল্ট দেখাচ্ছিল, দেখাতে দেখাতে কত কমেছে, 4.8 হয়েছে, আমারটা 5 ভোল্টই প্রথম দেখাচ্ছে, দেখাতে 4.5 হয়েছে। তাহলে রিপিটেবিলিটি কার বেশি, ওর, ওর রিপিট করার ক্ষমতা বেশি, 5-এর খুব কাছাকাছি 4.8, আমার রিপিট করার ক্ষমতা বেশি নেই, তাই আমার 4. আমারটার, এটা বলা যায় স্প্যান অফ লাইফ, মানে তাহলে কোন কার স্প্যান অফ লাইফটা বেটার, সহজেরটা। সেরকমই যে কোনো অসিলেটরের মিনিমাম যে স্প্যানটা সেটা অনেক বেশি দিন থাকে। সো এটা মাথায় রাখবে, টেকনিক্যাল একটা কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করতে পারে। ডিফারেন্স বিটুইন অ্যাম্পলিফায়ার অ্যান্ড অসিলেটর, অ্যাম্পলিফাই লো এসি সিগন্যালকে অ্যাম্পলিফাই করে, মানে অ্যাম্পলিটিউডটাকে বাড়িয়ে দেয়, আর অসিলেটর কনভার্ট ডিসি এনার্জি ইন্টু এসি এনার্জি, বারবার বলছি কিন্তু ডিসি এনার্জি ইন্টু এসি এনার্জি। কন্ট্রাডিকশন হতে পারে ডেফিনেশনটা নিয়ে, ডেফিনেশনে একটা লাইন আমি বলেছিলাম উইদাউট ইউজ এনি এক্সটার্নাল ইনপুট সিগন্যাল, তারপর আবার বলা হচ্ছে ডিসি এনার্জি ইন্টু এসি এনার্জি। অ্যাকচুয়ালি এক্সটার্নাল যে সিগন্যালটা আমরা দিই, ওই যে বাইরের যে ট্যাঙ্কিটা থেকে আমাদের বাড়ির ট্যাঙ্কিটাতে যে জলটা আসছিল, ওই বাইরের ট্যাঙ্কিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসি সোর্স। ঠিক আছে, ওই ডিসি সোর্স থেকে আমরা বানাচ্ছি হচ্ছে এসি সিগন্যাল। খুব ইন্টারেস্টিং জিনিসটা, আমরা যখন ট্যাঙ্ক পড়বো একটু বাদে তখন বুঝতে পারবো।
তাই জন্য এটাকে বলছে ডিসি এনার্জি টু এসি এনার্জি। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, অসিলেটর কনভার্ট ডিসি এনার্জি ইনটু এসি এনার্জি। আচ্ছা, অ্যাম্পলিফায়ার কি করছে? দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যাম্পলিফায়ার রিমেন আনচেঞ্জড, যেটা ফ্রিকোয়েন্সি তৈরি করে, অ্যাম্পলিফায়ার যে ফ্রিকোয়েন্সিটা তৈরি করে সেটা আনচেঞ্জ থাকে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমি আগে ক্লাসেও বলেছি। ধরো অ্যাম্পলিফায়ারে আমাদের প্রত্যেকের গলাকে আমরা প্রত্যেককে আলাদা করতে পারি ডিউ টু আওয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, আমাদের প্রত্যেকের গলার ফ্রিকোয়েন্সি আলাদা, যেটা তোমরা সবাই জানো। তো এবারে ধরো আমি মাইকে কথা বলছি, তো দূরে শুনতে পেলে তো এটা শোনা বুঝতে পারা যাবে যে এটা সোমসারের গলা, যারা আমার গলার সঙ্গে ফ্যামিলিয়ার। তাহলে তো তুমি কি করে রেকগনাইজ করছো যদি আমার গলাটার ফ্রিকোয়েন্সিটা সেম থাকে? তার মানে অ্যাম্পলিফাই কি করে? জাস্ট অ্যাম্পলিটিউডটাকে বাড়ায়, তোমার গলার ভলিউমটাকে বাড়াচ্ছে, বাট তোমার ফ্রিকোয়েন্সি, তুমি কে কথা বলছো সেটা কিন্তু কোনোদিন চেঞ্জ করে না। তাই জন্য আমরা বলি দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যাম্পলিফায়ার রিমেন আনচেঞ্জড। এটা নাহলে সেটা অ্যাম্পলিফায়ারের কোনো কাজই হলো না। আর অসিলেটর বলেছে যে ইট জেনারেটস এনি ফ্রিকোয়েন্সি, যে কোনো ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে। আর অ্যাম্পলিফায়ারে কিন্তু নো ফিডব্যাক সার্কিট রিকোয়ার্ড হয়। অ্যাম্পলিফায়ার কিন্তু একটা অ্যাকচুয়ালি সিস্টেম হলেও আমরা এখানে ফিডব্যাক ইউজ করব, মানে ফিডব্যাক দরকারই পড়ে না। আর বেসিক্যালি অসিলেটর, খুব ইম্পর্টেন্ট একটা কথা, বেসিক্যালি অ্যান অ্যাম্পলিফায়ার উইথ ফিডব্যাক ইজ অসিলেটর। মানে একটা অ্যাম্পলিফায়ার থাক, এটা আমরা যে কোনো ফিডব্যাকেই দেখেছি, একটা অ্যাম্পলিফায়ার ছিল, তার সঙ্গে একটা ফিডব্যাক ছিল, সেটাকে আমরা নেগেটিভ ফিডব্যাকও বলতে পারি, পজিটিভ ফিডব্যাকও তো বলতে পারি। তাহলে এখানে কন্ট্রাডিকশন আসছে যে স্যার বেসিক্যালি অ্যাম্পলিফায়ার উইথ ফিডব্যাক কেন অসিলেটর? কারণ এটা ফিডব্যাকটা অবশ্যই এখানে নেগেটিভ পজিটিভ ফিডব্যাকই হবে, আর কোনো ফিডব্যাক হতে পারে না। কিন্তু বেসিক্যালি অ্যান অ্যাম্পলিফায়ার উইথ ফিডব্যাক ইজ অসিলেটর মানে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দিয়ে অসিলেটর তৈরি হতে কোনোদিন পারে না, পজিটিভ ফিডব্যাক দিয়ে। তো এখানে আর একটু কারেক্ট করার জন্য তোমরা এটা এখানে অ্যাড করে দিতে পারো, সেটা বেটার হয়। বেসিক্যালি অ্যান অ্যাম্পলিফায়ার উইথ পজিটিভ ফিডব্যাক, তাহলে মোর কারেক্ট হবে ইজ অসিলেটর। লেখানে এটা লিখে নেবে এখানে। আচ্ছা, তাহলে এই যে জায়গাটা আছে এসেনশিয়াল অফ ট্রানজিস্টর অসিলেটর, এটা আমরা পরে পড়ছি একটু। হ্যাঁ, এটা বলেছে আফটার ট্যাঙ্ক সার্কিট, আগে আমরা একটু নিই। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে, দ্যাট ইজ বার্কহাউসেন ক্রাইটেরিয়া। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পজিটিভ ফিডব্যাকে আমরা একটা ফিডব্যাকের গেনের ফর্মুলা বের করেছিলাম গতবারে। এভিএফ, এভিএফ মানে কি বলেছিলাম? এভিএফ মানে হচ্ছে ভোল্টেজ গেন উইথ ফিডব্যাক, এভিটা হচ্ছে ভোল্টেজ গেন উইদাউট ফিডব্যাক, এ বিটা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক, আর বিটা এভি হচ্ছে লুপ গেন। দেখো, এই জিনিসটা অলরেডি তোমাদের জানা, তো আমি এটা এখানে এক্সপ্লেন করছি না। সিম্পল, যারা আগেরটা অবশ্যই দেখেছো সবাই, আগের পরীক্ষাটা তো ছিল, সবাই জানো এটা হয়তো। এটা নিচেরটা শুধু মাইনাস হলে পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ ফিডব্যাক হয়। মনে থাকলে একবার আগের ওটা দেখে নিই, ছোট্ট 2 মিনিটের জিনিস। তো এখানে যেটা বলতে চাইছে যে আমরা এখানে একটা জিনিস প্রমাণ করব, কি সেটা দেখা যায়। এই যে ইন অর্ডার টু ক্রিয়েট অসিলেশন দ্য লুপ গেন বিটা এভি, মানে এই জায়গাটাকে আমরা লুপ গেন বলছি, এই টার্মটাকে। হ্যাঁ, এটাকে লুপ গেন আমরা বলি। কেন? এটা লুপের মধ্যে ব্যাপারটা, এটা আগের বার যারা পড়েছিলে তারা বুঝতে পারবে। যদি না এটা বুঝতে পারো তো এটা ট্রিট করা এজ এ লুপ গেন, আগে এটা আমার ডিসক্রিপশন করা আছে। শুড টেন্স টু ওয়ান, এটাকে যদি আমি ওয়ান করে দিই, কি করে ওয়ান করবো? দেখো, বিটাটা আমরা সেট করি, এভিটা যাই হোক, বিটাটা তো আমরা সেট করছি, তাহলে বিটাটা কেমন ভাবে সেট করলাম? তাহলে এভি যাই হোক, যেটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি, তার সঙ্গে বিটাটা কেমন সেট করলাম, সেটা গুণ করলে ওয়ান আসবে। শুড টেন্স টু ওয়ান, ওয়ান মানে টেন্স টু ওয়ান, ওয়ানের কতটা কাছাকাছি, এই যে এটাকে টেন্স টু সাইন বলে। তো ধরে নিচ্ছে এটা ওয়ান ইজ ইকুয়াল টু, তাহলে যদি ইফ এটা ইকুয়ালস টু ওয়ান হতো, দেন এভিএফ ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। কেন হতো? যদি এই পার্টটা ওয়ান হয়ে যায়, তাহলে ওয়ান মাইনাস ওয়ান চলে এলো জিরো, সামথিং বাই জিরো মানে কি? ইনফাইনাইট। তো আমরা জানি যে কোনো সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফাইনাইট, আর জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো। ওকে, এটা আমাকে কোনোদিন কেউ বলো তো কারণটা কি? ঠিক আছে, কারণ যদি সময় থাকে এটা নিয়ে ভেবো যে জিরো বাই সামথিং কেন জিরো হয়েছে, আর সামথিং বাই জিরো কেন ইনফাইনাইট হয়েছে, এর ম্যাথামেটিক মানুষ কেন এটা বের করলো, এটা আমাকে কোনোদিন পারলে ভেবে বলো। খুব ইন্টারেস্টিং একটা গল্প, জানার ইচ্ছে থাকলে পরে আমার থেকে জেনে নিই। তো সো দেয়ার ইজ আউটপুট উইদাউট এনি ইনপুট, তার মানে কি? এটা যদি ইনফাইনাইট হয়ে গেল, তার মানে এটা কি? এটা গেন তো। এভিএফটা অ্যাকচুয়ালি কি? গেন তো। এই যে ভোল্টেজ গেন, গেন মানে কি? আউটপুট বাই ইনপুট। তাহলে এটার যদি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন এভি বাই ওয়ান মাইনাস বিটা এভি হয়, তাহলে এর আউটপুট কোনটা? এভি। আউটপুট বাই ইনপুটের ইনপুট কোনটা? এইটা। তাহলে এটা যদি জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি ইনপুট জিরো? তবেই তো এটা ইনফাইনাইট হবে না। এটা হচ্ছে ডিনোমিনেটর, এটা হচ্ছে নিউমারেটর। বাংলা স্টুডেন্টরা যারা আমরা পড়েছি, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। হরের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে এখানে? জিরো। হরকে আমরা কি হিসেবে কনসিডার করেছিলাম? ইনপুট। তাহলে ইনপুট জিরো মানে ইনপুটে কিছু নেই, তাই জন্য এখানে এইভাবে আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি। ইন আদার ওয়ার্ড দ্য অ্যাম্পলিফায়ার, আচ্ছা এর আগের লাইনটা বলো, সো দেয়ার ইজ আউটপুট উইদাউট ইনপুট এনি ইনপুট, এই ম্যাথামেটিক্স অনুযায়ী।
ঠিক আছে? সো দেয়ার ইজ আউটপুট উইদাউট এনি ইনপুট, ম্যাথামেটিক্স অনুযায়ী ইনপুটটা জিরো হয়ে যাচ্ছে। In other words, the amplifier converts to an oscillator into the condition of এটা। তাহলে কি বলছে, একটা অ্যাম্প্লিফায়ার এই কন্ডিশনটাতে যখন অ্যাচিভ করে তখন সে কি হয়ে যায়, কনভার্ট টু অ্যান অসিলেটর। এই যে কন্ডিশনটা, এই যে টোটালটা যে আমরা কন্ডিশন বললাম, বিটা এফ কে ওয়ান করে দিলাম, তবেই তো আমাদের পুরোটা হলো। এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে বার্কহাউসেন কন্ডিশন অফ অসিলেশন। খুব ইম্পর্টেন্ট, বার্কহাউসেন কন্ডিশন অফ অসিলেশন। ওকে, তারপরে আমরা চলে আসি হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ট্যাঙ্ক সার্কিট বলতে গেলে একটা খুব সিম্পল ব্যাপার, একটা ক্যাপাসিটরের সঙ্গে একটা ইন্ডাক্টরকে আমরা জুড়ে দিয়েছি। তো ক্যাপাসিটরকে আমরা কিভাবে চার্জ হয় জানি তো, এখানে সেই ছবিটা আঁকা নেই। ধরে নাও এই ক্যাপাসিটরটা শুধু আছে আলাদা, তখন ইন্ডাক্টরটা নেই। এই ক্যাপাসিটরের সঙ্গে আমরা ডিসি লাগিয়ে দিয়েছি, ডিসি সার্কিট, মানে ডিসি সোর্স অ্যাকচুয়ালি। তাহলে ডিসি সোর্স কি করবে, একে চার্জ, একে এনার্জাইজ করবে। সেক্ষেত্রে কি হবে, ওপরটা পজিটিভ নিচেটা নেগেটিভ। কিভাবে কানেক্ট করেছি, এই পয়েন্টের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করেছি, এই পয়েন্টের সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্ট করেছি। তাহলে পজিটিভের যেদিকে থাকবে সেটাই হচ্ছে তোমার পজিটিভ হবে, নেগেটিভের দিকেটা নেগেটিভ হবে। এবার আমরা একটা জিনিস শিখেছিলাম যে ক্যাপাসিটার কিভাবে চার্জ হয় আর কোন ডাইরেকশনে ডিসচার্জ হয়। তো দেখো এইদিকে যদি এই পয়েন্টটাতে ধরো আমার এই যে কার্সারটা যেখানে আছে এখানটাতে যদি একটা ব্যাটারি থাকে, তাহলে এরকম ডাইরেকশনে গিয়ে ওই রকম পজিটিভ, এখানে পজিটিভ এনার্জি দিয়েছে। তার মানে দিচ্ছে কিরকম করে, এই ডাইরেকশনে। আর এ যখন ওটাকে এবার আমরা দেওয়ার পর এটা খুলে নিচ্ছি, ওই যে একটা জলের ট্যাঙ্কি ছিল বলেছিলাম, মানে বাইরে থেকে জলের সোর্স ছিল, সেটা আমি খুলে নিচ্ছি। এইটা হয়ে গেল আমাদের এখন জলের ট্যাঙ্কি, আর এই ইন্ডাক্টরটা হচ্ছে এখন আমাদের বাড়ি। ওকে, তাহলে এইভাবে চার্জ হলো। এবার ডিসচার্জ হবে কিভাবে, এই রুট ধরে। এটাকে আমরা কিরম করে বলেছিলাম খুব ইন্টারেস্টিং ভাবে, আমাদের বাথরুমে যখন আমাদের বালতিতে জল পড়ে, মানে বালতিটা ফাঁকা, ওটা একটা ক্যাপাসিটর ধরে নাও। কল থেকে যখন জলটা পড়ছে তখন কোন ডাইরেকশনে পড়ছে, উপর থেকে নিচের দিকে। তার মানে বালতিটা জলে ভর্তি হচ্ছে, মানে একটা ক্যাপাসিটর চার্জাইজড হচ্ছে, এনার্জাইজড হচ্ছে। এবার যখন তুমি কলটাকে বন্ধ করে দিলে, তাহলে কি, পুরো একদম ফুললি চার্জ একটা ক্যাপাসিটর, এক বালতি ভর্তি জল। এবার তুমি ওটাকে চান করবে। চান করার জন্য কি হবে, বালতিটাকে ভেতর দিকে ঢুকিয়ে উল্টো দিক নিয়ে মাথায় ঢালছো। তার মানে এবার যদি ডাইরেকশনটা ভাবো, কল থেকে জলটা যেদিকে পড়েছিল তার ঠিক উল্টো দিক দিয়ে তুমি ওই আমাদের যে কি বলে ওটাকে, মগটাকে নিয়ে মাথায় ঢালছো। দেখো ডাইরেকশন দুটো কিন্তু রিভার্সেবল, উল্টো দিকে। যেদিক থেকে কল থেকে জলটা নিচের দিকে পড়ছে, আমাদের যে ইয়েটা আছে, মগটা আছে, মগটা দিয়ে জলটা আমি নিয়ে ঠিক উল্টো দিক দিয়ে মাথায় ঢালছি। দ্যাট ইজ সিম্পল মেকানিজম, চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর। মানে ক্যাপাসিটরের যেদিক থেকে চার্জ হয় সেই প্লেটের থেকেই ডিসচার্জ হবে, কিন্তু উল্টো মুখে। তাই না, পুরো একদম বালতির মতো, যেদিক থেকে কল থেকে বালতিতে জলটা পড়ছে তার ঠিক উল্টো দিক থেকেও চার্জটা হচ্ছে, মানে জাস্ট আমরা চান করছি। তো ভালো কথা, এবার ক্যাপাসিটরের মধ্যে কি ছিল, ক্যাপাসিটরের মধ্যে ছিল ইলেকট্রোস্ট্যাটিক একটা এনার্জি। তাই তো, ক্যাপাসিটরে যখন কোনো এনার্জি স্টোর থাকে সেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। আর ইন্ডাক্টরে যখন কোনো কিছু স্টোর থাকে, কোনো এনার্জি স্টোর হয়, তখন সেটাকে আমরা বলি ইলেকট্রোমেকানিক্যাল। এটা একটা বড় ব্যাপার। এটা এটা সার্কিট থিওরিতে একটু ভালো করে পরবর্তীকালে শিখবে, কোনটা কেন মেকানিক্যাল, কিভাবে থাকছে। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক কিরকম করে তৈরি হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে, এগুলো পরে শিখবে একটু বড় হয়ে গেলে। তো যাই হোক, এখানে আমাদের এই ক্যাপাসিটরটা চার্জ হলো, এই চার্জটা এরকম করে গিয়ে এর মধ্যে ডিসচার্জ হলো, মানে ডিসচার্জ হয়ে এই রূপ ধরে ডিসচার্জ হলো, এবার একে চার্জ করেছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ফিগার বি তে কি হয়ে গেছে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এবার ক্যাপাসিটরের চার্জ ডিসচার্জের যে কনসেপ্টটা, ইন্ডাক্টরের ঠিক তার উল্টোটা। মানে ইন্ডাক্টরের কনসেপ্টটা হচ্ছে এটা ফুটো বালতি, বা তুমি বলতে পারো ইন্ডাক্টর হচ্ছে একটা ওই কি বলবো, একটা চৌবাচ্চার যে নিচে যে একটা ফুটো থাকে না, যেটাতে আমরা ছোটবেলায় কেসিনাক যারা করেছো তারা জানো, ফুটো দিয়ে জল বেরিয়ে যেত, সেরকম একটা পাইপ দিয়ে চৌবাচ্চার মধ্যে জলটা ঢিয়েছি, তাহলে চৌবাচ্চাটা এনার্জাইজড হচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা নিচ থেকে ওই ফুটোটাকে খুলে দিয়েছি, তাহলে কি, বেরিয়ে যাবে। তো ডিসচার্জটা কোন দিক থেকে হচ্ছে, যে পথে চার্জ হচ্ছে, জলটা যে দিকে ঢুকছে নিচে দিয়ে বেরোচ্ছে, ডাইরেকশনটা সেম হচ্ছে। ভেবে দেখো, যেদিক দিয়ে চৌবাচ্চা পাইপ দিয়ে জলটা ঢুকলো, চৌবাচ্চার নিচে যে ফুটোটা আছে ওখান দিয়ে জলটা সেভাবেই বেরোলো, ঠিক লাইক ইন্ডাক্টর। ইন্ডাক্টরের মধ্যে এদিক থেকে চার্জটা হলো, আর এই পয়েন্ট থেকে ডিসচার্জ হবে। এবার দেখো, এদিক থেকে যখন ডিসচার্জ হচ্ছে তখন এনার্জি এইদিকে, তাহলে এবার পজিটিভ কোন দিকে যাবে, এই পয়েন্টটাতে, এই প্লেটটাতে। এ দেখো, এই প্লেটটাতে পজিটিভ হয়েছে, তাহলে এদিকটাতে কি হয়েছে, নেগেটিভ। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। দেখো, একটা ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটারের প্রথমে আমরা উপরের প্লেটটা পজিটিভ করলাম, নিচেরটা নেগেটিভ করলাম, একটা ডিসি সাপ্লাই লাগিয়ে, এবার ডিসিটা খুলে দিয়েছি। এবার ও ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ হয়ে ইন্ডাক্টরকে আবার
ইলেকট্রোম্যাগনেটিক চার্জে ফুলফিল করেছে, করে আবার সে যখন ডিসচার্জ হবে সে উল্টো পথ দিয়ে ডিসচার্জ হচ্ছে, এই হচ্ছে রুট। তাহলে এদিক এই প্লেটটা এখন পজিটিভ হবে, এটা নেগেটিভ। আবার এ যখন আবার ডিসচার্জ হবে আবার এদিক থেকে ঘুরে এদিকটাকে পজিটিভ করবে, এদিকটা নেগেটিভ হবে। সেম থিং আবার, তার মানে কি ক্যাপাসিটরের মধ্যে একবার ওপরের প্লেটটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, আবার কোনো সময় নিচেরটা পজিটিভ ওপরটা নেগেটিভ, মানে কি ওপর নিচ ওপর নিচ। দেখো তোমরা নিজেদের মধ্যে এটা কি তৈরি হচ্ছে, ওপর নিচ নিচ ওপর। তার মানে এটাকে যদি তুমি একটা রেখা দিয়ে কানেক্ট করার চেষ্টা করো, সামনে থাকলে খুব ভালো আঁকতে পারতাম জিনিসটা, যাই হোক। তো সেটাকে আমরা কি বলি, এসি। ধরো এরকম সিগন্যালটা, এই একটা ওপরে গেল, এই একটা নিচে গেল, এই একটা, এই যে জাস্ট লাইক এরকম, এই ওপরে যাচ্ছে এই নিচে যাচ্ছে, ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, ওপরে যাচ্ছে। এই চার্জিংটাকে আমরা বলি হচ্ছে ট্যাঙ্ক সার্কিট, এই সার্কিটটাকে। এটা এখানে লেখা রয়েছে, অপারেশনটা পড়ে নেবে, খুব ইন্টারেস্টিং। এবার আমরা এই ট্যাঙ্ক সার্কিট ইউজ করে অসিলেটর পড়েছি। একটা হচ্ছে হার্টলে, কলপিট, আরো কটা আছে, আমি এখানে তিনটে অসিলেটর পড়বো মেনলি। প্রথম হচ্ছে হার্টলে অসিলেটর। এইটা দেখো এখানে একটুখানি সার্কিটটা ডিজাইনটা এখানে যেটা একটু আঁকলে একবার দুবার তোমাদের হাতে চলে আসবে। এই যে সার্কিট, এখানে আমরা এনপিএন ইউজ করেছি, সরি এটা পিএনপি সার্কিট ইউজ করেছি, ঠিক আছে। পিএনপি সার্কিট দিয়ে আমরা এখানে পোটেনশিয়াল ডিভাইডার বায়াস দিয়েছি, এটা আমরা আগের সময় দেখেছিলাম। পোটেনশিয়াল ডিভাইডার বায়াস, এখান দিয়ে আমরা একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, ক্যাপাসিটর লাগিয়েছি, ঠিক আছে। এবারে এই জায়গাটা হচ্ছে তোমার একটা ট্যাঙ্ক সার্কিট জেনারেট করা হয়েছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি, অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টার দিয়ে অ্যাম্পলিফায়ার তৈরি করেছি। এটা হচ্ছে তোমার কি করেছি, ট্যাঙ্ক সার্কিট ইউজ করেছি, ঠিক আছে। আর ফিডব্যাক কোনটা, ফিডব্যাক হচ্ছে এই যে, এটা হচ্ছে তোমার ফিডব্যাক, ঠিক আছে। এই সিগন্যালটাকে আমরা বলছি ফিডব্যাক সিগন্যাল। এই যে ভি টু, এখান থেকে L1 L2টা এদিক থেকে গিয়ে এদিকে গিয়ে ফিডব্যাক হচ্ছে, আবার কখনো V1টাও ফিডব্যাক হচ্ছে, ঠিক আছে। এখানে একটা জায়গায় ধরো লেখা আছে। আচ্ছা, এই ফর্মুলাগুলো পড়ার দরকার নেই, হ্যাঁ, জাস্ট 1/2π√LC, এটা মনে রাখলেই হবে। মানে এটা আরেকটু জায়গায় একটু ভালো করে এক্সপ্লেন করা ছিল, সেটা হচ্ছে ইয়েতে, আমাদের যে বইটা, যাই হোক এটা এখান থেকে আমি বলে দিই। ধরো এইখানে একটা এনার্জি আর এখানে একটা এনার্জি, L1 আর L2, এই দুটো থেকে আমরা একটা থেকে হচ্ছে ইনপুট সিগন্যাল পাবো আর একটা থেকে ফিডব্যাক এনার্জি পাবো। এই ছবিটা আপাতত তোমরা দেখে রাখো, এটা আমি পরে আরেকবার ভালো করে এক্সপ্লেন করব। এই সার্কিটটা একটু ভালো করে দেখবে, এটা একটা সাজেশন ভিত্তিক আমি তোমাদের এটা বলে দিচ্ছি। এটা এক্সপ্লেনেশন আর একটু ভালো এঁকে দেখালে একটু বেটার হতো। এখানে যেটুকু লেখা আছে তোমরা ওইটুকু পড়ো, জাস্ট এইটুকু বলবো, সার্কিটটা আঁকাটা একটু মনে রাখতে। হার্টলে মানে এই সেম সার্কিট, হার্টলে সার্কিট হচ্ছে, হার্টলে এইচ হচ্ছে তোমার, যেটা মনে রাখার জন্য বলছি আমি, কনসেপশনটা এখানে বলছি না, বড় হয়ে যাবে এটা। তো হার্টলে এইচ আছে মানে হচ্ছে হেনরি, হেনরি কার ইউনিট, ইন্ডাক্টরের। তাহলে এখানে ইন্ডাক্টরটাকে আমরা দুভাগে ভাগ করব, ঠিক আছে, V1 V2 দিয়ে। ইন্ডাক্টরটাকে একটা ফিডব্যাক সার্কিট যাবে, একটা আউটপুট সার্কিট যাবে, এখানে এই দুটো থেকে। এই দুটোর মধ্যে একটা ফিডব্যাক যাবে, একটা আউটপুট যাবে। এদিক থেকে ফিডব্যাক যাচ্ছে আর এইটা থেকে আমরা আউটপুট নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই সরি আমি ভুল বললাম, এটা হ্যাঁ ঠিকই বলেছি, এটা থেকে ফিডব্যাক যাচ্ছে, এটা থেকে আউটপুট নিচ্ছি। এবার যদি আমি এটাকে কলপিটের ডিফারেন্স করি, কলপিট দেখো, কলপিটে দেখো জাস্ট এখানে দুটো তোমার ক্যাপাসিটর হয়ে গেছে, সেম সার্কিট কিন্তু, দেখো সার্কিটের মধ্যে কোনো তফাৎ নেই। এই সার্কিটটা একটা বায়াসিং সার্কিট আছে, সার্কিট ডিজাইনটা আমি জাস্ট বলে দিচ্ছি, এর বায়াসিং সার্কিট আছে, একটা ট্রানজিস্টার, তার সঙ্গে বায়াসিং এর দুটো রেজিস্ট্যান্স। এখানে যেহেতু এনপিএন ট্রানজিস্টার দিয়ে করা আছে, এখানে একটা জিনিস মনে হয় দেওয়া নেই, ভুল আছে দেওয়া, হ্যাঁ হ্যাঁ এইটা না, এটা যেহেতু পিএনপি ট্রানজিস্টার দিয়ে করা, তাই জন্য এর বায়াসিংটা কিন্তু মাইনাস ভিসিসি হবে, ঠিক আছে, প্লাস ভিসিসি হবে না, এনপিএন এ মাইনাস ভিসিসি এইটা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখানে যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু মাইনাস ভিসিসি হবে, এটা প্লাস ভিসিসি হবে না, ঠিক আছে। মাইনাস ভিসিসি দিয়ে আমরা সবসময় পিএনপি ট্রানজিস্টারকে প্যাসিং করি। তো সেরকম সেম সার্কিট, দুটো সার্কিটই সেম, জাস্ট একটু এদিক ওদিক করে রাখা। এখানে দুটো ক্যাপাসিটার দেয়, এখানে ইন্ডাক্টর দেয়। দেখো এই হচ্ছে সার্কিট, পোটেনশিয়াল ডিভাইডার, ওপরে R2, নিচে RE, এখানে সিন, এদিকে হচ্ছে সিবি। সেম সার্কিট এখানে রয়েছে, এই যে এনপিএন, R1 R2 RE সি সিবি, ওপরটাতে জাস্ট কানেক্ট করে, ব্যাস। এখানে একটা এখানে একটু ভুল আছে আঁকা, জাস্ট না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, R2টা নেই, ঠিক আছে চলো। তো এইগুলো পড়বে না, C1 C2, এটা জাস্ট না ফর্মুলা পড়বে না, হার্টলে কলপিটের রেফারেন্সটা দেখে নিও। আর সিট অসিলেটর পড়ার দরকার নেই, ফেস শিফট এক্ষুনি পড়ার দরকার নেই। আমি আরেকটা যেটা ইম্পর্টেন্ট চলে যাচ্ছি, ফেস শিফট, এগুলো এখন একটা রিডিং পড়ে নিও, যেটুকু বলছে আপাতত সেটুকু দেখো। একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিজো ইলেকট্রিক এফেক্ট, এটা একটু খুব ইম্পর্টেন্ট। পিজো ইলেকট্রিক এফেক্টটা হচ্ছে
ধরে নাও এটা একটা ক্রিস্টাল। ক্রিস্টালটা হচ্ছে আমাদের একটা চার চৌকো, একটা আয়তকার দেশলাই বাক্স। দেশলাই বাক্সের দুটো যে তল আছে, উপরে যে চওড়া যে তল দুটোর ওপর ধরে নাও আমি মেকানিক্যালি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করছি যদি দুটো ওপর দিয়ে, মানে দুটো আঙুল দিয়ে ওপরে একটা দেশলাইকে চাপছি, হ্যাঁ? তাহলে ওটাকে এই যে প্রেসারটা দিচ্ছি, সেই প্রেসারটা বড় জুত মানে স্যার কি করবো, একটা ধরে নাও একটা দেশলাইকে, এটা এইভাবে বোঝানো খুব ডিফিকাল্ট, দেশলাইকে ধরে নাও তুমি একটা সমতলে বা বিছানার উপর রেখেছো। এবার ওইভাবেই দেশলাইটাকে ওপর দিকে তুলে সমান্তরালি তুলে ওর উপরের তলটা সব থেকে বড় তলটা, আর নিচু মানে সব থেকে বড় যে তল দুটো আছে ওই দুটোতে আঙুল দিয়ে প্রেসার দিচ্ছ। প্রেসার দিচ্ছ মানে কি, ভার্টিক্যালি এটা প্রেসারটা হচ্ছে। তাহলে ধরে নাও একটা জিনিসের বা লুডোর ছক্কাতে ভার্টিক্যালি, মানে লুডোর ছক্কাটাকে ধরে নাও এমন জায়গায় বসানো হচ্ছে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এইভাবে ভাবো। লুডোর ছক্কাটাকে ধরে নাও একটা এক্স অ্যাক্সিস আছে একটা ওয়াই অ্যাক্সিস আছে, তার যে ভার্টেক্স মানে জিরোতে আমি একটা লুডোর ছক্কাকে বসিয়েছি। তাহলে এবার আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি এটার উপর একটা প্রেসার ক্রিয়েট করি, পজিটিভ ওয়াই আর নেগেটিভ ওয়াইয়ের উপরে, তাহলে আমাদের যেটাকে বলে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। বুঝা গেল ব্যাপারটা? A crystal oscillator have an important property known as piezoelectric effect. When an AC voltage is applied, then it vibrate at the frequency of the applied voltage. Main piezoelectric material are quartz, টারবালিন, এই দুটোকে আমরা ইউজ করি। তার মানে আমরা যখন এর উপর একটা মেকানিক্যাল ফোর্স ইউজ করব, তখন একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবো। আবার যখন একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ইউজ করব, তখন একটা মেকানিক্যাল সিগন্যাল পাবো। মানে এখানে শুধু একটাই কন্ডিশন, এক্স অ্যাক্সিস বরাবর যদি মেকানিক্যাল ফোর্স ইউজ করি, ফ্রিকশন, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি পাবো। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি একটা মেকানিক্যাল সিগন্যাল ইউজ করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবরও একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবো। এবারে এই ক্ষেত্রে আমরা উল্টোটাও করতে পারি, ধরো আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল এক্স অ্যাক্সিস বরাবর ইউজ করলাম, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা কাঁপবে, মেকানিক্যাল ওর মুভমেন্ট হবে। এই যে মুভমেন্টটা যে হচ্ছে তার তো একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটা কি, যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা ইউজ করলাম সেই ফ্রিকোয়েন্সির মতো। তো এবার এই যে এই যে এই জিনিসটাকে এই যে এইটা এইভাবে দেখতে হয়, ধরো এটা হচ্ছে যে ক্রিস্টালটা, এদিক দিয়ে প্রেসার আর এদিক থেকে প্রেসার দিচ্ছি, তাহলে এদিকে আর এদিকে প্রেসার দিলে জিনিসটা কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই যে এক্স অ্যাক্সিস এই বরাবর আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবো। আবার উল্টোটা এদিক থেকে যদি আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিই, তাহলে এখান এই জিনিসটা কাঁপতে থাকবে, এরকম করে কাঁপবে, এবং সেই ফ্রিকোয়েন্সিটা কত হবে, এখানে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা দিয়েছি সেই ফ্রিকোয়েন্সিতে এটা কাঁপবে। এটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর, খুব ইজি। এই ক্রিস্টাল অসিলেটরকে আমরা এখানে ইউজ করে দিয়েছি, ঠিক আছে? ক্রিস্টাল অসিলেটরটা ইউজ করলে বাকিটা হচ্ছে এখানে আমরা ওই নর্মালি এখানে একটা আর1 এখানে একটা আর2 দিয়েছি, মানে পোটেনশিয়াল ডিভাইডার ব্যাস। রেডিও ফ্রিকোয়েন্সি চোখ মনে হচ্ছে খুব হাই, এটা আরএফসি মনে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি চোখ, খুব হাই ফ্রিকোয়েন্সি একটা এখানে এটা হাই ফ্রিকোয়েন্সি চোখ, হাই ফ্রিকোয়েন্সি নিয়ে ডিলিট করে, এটা হচ্ছে তোমার ক্রিস্টাল। এই ক্রিস্টালটা দিয়ে আমরা ওই সিগন্যালটা তৈরি করছি, করে এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে ওটাকে আনড্যাম্পড করার চেষ্টা করছি, মানে যেন কনস্ট্যান্ট ও নিজের ফ্রিকোয়েন্সিটা দিয়ে যায়। ও সব জায়গাতে আমাদের ফোনে ক্রিস্টাল অসিলেটর ইউজ হয়, আমাদের ঘড়িতে ক্রিস্টাল অসিলেটর, যে ফ্রিকোয়েন্সি মাইক্রোপ্রসেসর ক্রিস্টাল অসিলেটর দিয়ে ইউজ হয়, সমস্ত জায়গায় যেখানে মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলের নাম শুনবে ভবিষ্যতে গিয়ে, বা আমাদের যে তোমরা মাইক্রোপ্রসেসর এই শ্রেণী পড়েছো, সেখানে এই ক্রিস্টালটার খুব কাজ। 8085-এ যে মাইক্রোপ্রসেসরটা ইউজ করো, 86 সেখানে যেমন যে একটা বলা হয় না ক্লক ফ্রিকোয়েন্সি, সেটা এটা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এইটুকু আপাতত পড়ো এই পরীক্ষাটার জন্য, আমি যেটুকু বললাম সেটুকু দেখে ওই হার্টলে কলপিটের দুটো সার্কিট একটু আঁকার সিস্টেমটা আমি বলে দিলাম, এইভাবে আঁকো, প্র্যাকটিস করো। কনসেপশনটা আমি আরো পরে যখন ব্রিফলি বলবো তখন কনসেপশনটা বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।